শেয়ার স্ক্রিনে যাচ্ছি। সো আমরা এই জিনিসটা দিয়ে তোমাদের প্রায় বিরক্ত করতেছি যে উইকলি ব্রেকডাউনটা। তো এর মধ্যে প্রথম 2 সপ্তাহে যা যা ছিল তার মধ্যে খালি এই যে ইন্ট্রোডাকশন টু ডিভাইস মডেলিং এটা মিস হয়েছে। এছাড়া মোটামুটি বাকি সব কমপ্লিট করেছি, রিভিউ টাইপের যা যা ছিল। তো ইন্ট্রোডাকশন সেমিকন্ডাক্টর ডিভাইস মডেলিং এটা আজকে বলছিলাম, কিন্তু এটা আমি ভাবতেছি যে থার্ড ডেতে করব, মানে উইক থার্ড ডে আর কি, অথবা হ্যাঁ থার্ড ডেই হয়তো করতে পারি। আর আজকে আমরা শুরু করব হেটেরো জাংশনসটা। হেটেরো জাংশনসটা শুরু করছি। তো হেটেরো জাংশন শুরু করার জন্য তোমাকে রেফারেন্স হিসেবে আমি দুটো বই আপাতত মানে শুরু করব। আজকে আজকে যে ডকুমেন্টস গুলো আমরা শেয়ার করব সেগুলো দুটো বই থেকে। একটা হচ্ছে তোমাদের সেই এসএসডি তে পড়ছিলা যে স্ট্রিটম্যানের বইয়ের চ্যাপ্টার 5-এ একটু হেটেরো জাংশন শুরু হয়েছিল, ওটা তোমাদের যদি পড়ানো হয়ে থাকে তাহলে তো মনে আছেই, ওইটা একটু টাচ করব। আর তারপরে ব্রেনানের বইতে লেটস গো টু স্ট্রিটম্যান। স্ট্রিটম্যানের চ্যাপ্টার 5.8। আচ্ছা, তো আমরা তো আগেই বলেছি যে দুটো ভিন্ন ভিন্ন টাইপের ম্যাটেরিয়াল যুক্ত করে যে জাংশন ফর্ম হয় দ্যাট ইজ হেটেরো জাংশন। আর একই ম্যাটেরিয়ালের মধ্যে যদি হয় তাহলে সেটা হোমো জাংশন। তো এখানে প্রথম 4 লাইনে এই দুটার পার্থক্যই বলা হয়েছে। এখন দুটো ম্যাটেরিয়ালের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টি যেটা ডিফারেন্ট হবে সেটা হচ্ছে ব্যান্ড গ্যাপটা আলাদা উইথ ডিফারেন্ট ব্যান্ড গ্যাপস। তো কাজে এই সংজ্ঞাগুলো তোমরা নিশ্চয়ই নিজেরা লিখতে পারবা, এটা এখন নোট নেওয়ার দরকার নাই। The interface between two such semiconductors may be virtually free of defects and continuous crystals containing single or multiple heterojunctions can be formed. ঠিক আছে, তার মানে মাঝখানে ওই তোমার ফ্রি অফ ডিফেক্ট থাকতে হবে, হইতে পারে। মানে এখানে কিন্তু বলছে যে মেবি, মেবি কথাটার অর্থ হলো যেখানে পাওয়া মানে এটা হতেও পারে, আবার এর ব্যত্যয় করতে পারে। আচ্ছা, আর কন্টিনিউয়াস ক্রিস্টাল থাকতে পারে, এটারও ব্যত্যয় হতে পারে। তো এখানে মাল্টিপল হেটেরোজাংশনস ক্যান বি ফর্ম, তার মানে তোমার দুটো হেটেরোজাংশনও কিন্তু হতে পারে পাশাপাশি। ঠিক আছে, the availability of heterojunctions and multi-layer structures in compound semiconductors opens a broad range of possibilities for device development. কারণ হেটেরোজাংশনস এর মাধ্যমে আমরা ম্যাটেরিয়ালের উপর আমাদের হাত চলে আসলো। এখন ম্যাটেরিয়াল এর ক্যারেক্টারিস্টিক্স ইউজ করে, তার ব্যান্ড গ্যাপ ইউজ করে এই ডিভাইসটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। যেমন অপটিক্যালের ক্ষেত্রে তোমার ব্যান্ড গ্যাপ আলাদা হলে কি হয়, তোমার যদি এলইডি হিসেবে ইউজ হয় তাহলে লাইটের ফ্রিকোয়েন্সিটা ভিন্ন হয়ে যায়। তো কাজে এই একটা সিম্পল এক্সাম্পল দিলাম, এরকম অনেক রকম ভ্যারাইটি অফ অ্যাপ্লিকেশন আসতে পারে শুধুমাত্র ম্যাটেরিয়াল চেঞ্জের মাধ্যমে। তো উইল ডিসকাস মেনি অফ দিস অ্যাপ্লিকেশনস ইন লেটার চ্যাপ্টার, এটা ওদের স্ট্রিটম্যানের ভার্সন। So when semiconductors of different band gaps, work functions, and electron affinities are brought together to form a junction, we expect discontinuities in the energy bands in the Fermi levels. ঠিক আছে, তাহলে এখানে তোমাকে আমি জিজ্ঞেস করছি রোল নাম্বার 1 এর কি মনে আছে ওয়ার্ক ফাংশনটা কি? স্যার ওভাবে মনে নেই স্যার, দেখলে মনে পড়বে, রিভিজ দিন স্যার। Q5F একটা ইলেকট্রন, মনে কিছু মনে পড়ে? 5F না, Q5 আসলে হবে। জি স্যার। 5F বলাটা ঠিক হবে না, Q বলতে পারি, 5S বলা হয় মানে। হ্যাঁ, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা Q5S বলছিলাম, মেটালের ক্ষেত্রে বলছিলাম Q5M। রোল নাম্বার 13 মনে আছে কিছু? তাহলে তো 152 কাছে যেতে হবে। 152 বলেন। সাদাব জামান, ওয়ার্ক ফাংশন 152 আছো না খেতে চলে গেছো না নামাজ পড়তে চলে গেছো? এই কুত্তার আছে তখন তো আমি কি যাচ্ছে খাবি না, সেটা বল তো কইলে একটু দ্বন্দ্ব হবে কি কি বোঝা যাচ্ছে না 152 আছে কি নাই? আচ্ছা, রোল নাম্বার 71 আছো? Yes, sir. Hello. 71 তো সাউন্ডই শোনা যায় না। 79 ওরও সাউন্ডের সমস্যা দেখলাম তো। 81 আছো সাজিদ? Yes, sir. একটু মনে করতে পারবা যে ওয়ার্ক ফাংশনটা কি ছিল? Hello, sir. ID 71.
হ্যাঁ, ID71 বলো বা সাজিদ বলো, কে বলবা ওয়ার্ক ফাংশনটা কি ছিল? ওয়ার্ক ফাংশন স্যার আমাদের সাই যেটা স্যার। জি, সাই বা ফাই যাই হোক, হ্যাঁ বলো। 72 স্যার বলতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ, একজন বললেই গেল। স্যার এটা এরকম মনে হচ্ছে স্যার, কোনো স্যার সলিড থেকে স্যার ইলেকট্রন বের করে আনতে চাইছে, মিনিমাম এনার্জিটা লাগে স্যার। সলিডের ফার্মি লেভেল থেকে, ফার্মি লেভেল থেকে ইলেকট্রনটা বের করে ভ্যাকুয়ামে যেতে, ঠিক আছে? ভ্যাকুয়াম পর্যন্ত যেতে যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। কাজে সলিডটা যদি তোমার সেমিকন্ডাক্টর হয় তাহলে এটা কিউ ফাই এস হবে, এবং তখন ফার্মি লেভেলের সেমিকন্ডাক্টর ইএফএস বলতে পারো। আর যদি এটা মেটাল হয় তখন এটাকে বলতে পারো ইএফএম, ঠিক আছে? এটা আমরা পড়ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে তোমার ওয়ার্ক ফাংশন। তাহলে ব্যান্ড গ্যাপ আলাদা হবে দুইটা সেমিকন্ডাক্টরের, তাদের ওয়ার্ক ফাংশনটা আলাদা হবে, ফাইটা আলাদা, কিউ ফাইটা আলাদা হবে, আর ব্যান্ড গ্যাপ মানে ইজি আলাদা হবে। আর তৃতীয় জিনিস বলছে অ্যাফিনিটি, এটা কে বলবা? 71, 72, 81, 82, 83, 87, কে বলবা বলো? অ্যাফিনিটি কি? এরকম একটা চিহ্ন ছিল। স্যার কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যাকুয়াম পর্যন্ত স্যার যে ডিসটেন্সটা স্যার ওইটা। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে, এটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা, ওরা বলে দিচ্ছে যে যে দুজনের যে ব্যান্ড গ্যাপের ডিফারেন্স, হ্যাঁ সেটাকে বলতেছে, এখানে কতগুলো টার্ম বলছে, যে দুইটা সেমিকন্ডাক্টর বললাম, একজনের ব্যান্ড গ্যাপ হচ্ছে EG1, আর একজনের ব্যান্ড গ্যাপ হচ্ছে EG2, তাহলে তাদের ডিফারেন্সটাকে আমরা বলতেছি এই ডেল ইজি। আচ্ছা, তারপর ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এখানেও ডিফারেন্স থাকবে। তাহলে কন্ডাকশন ব্যান্ডের ডিফারেন্সটা হচ্ছে ডেল ইসি, মানে একজনের মনে করো EC1 আর একজনের EC2, গ্যাপ হচ্ছে ডেল ইসি। আবার ইভির ক্ষেত্র তাই, একজনের EV1 আর একজনের EV2, তাহলে গ্যাপ হলো ডেল ইভি। ঠিক আছে? তো তারপরে বলছে হ্যাঁ, in an ideal case del EC, মানে যে ডেল ইসি would be difference in the electron affinities. অ্যাফিনিটিস যে চিহ্নটা বলা কন্ডাকশন ব্যান্ড থেকে নিতে যেটা লাগে, এই দুইটা ডিফারেন্স would be the difference in electron affinities and del EV। আচ্ছা, তাহলে আর del EV হচ্ছে would be the difference in from del EG আর del EC। ঠিক আছে? ব্যান্ড গ্যাপটা তো আসলে কিসের উপর ডিপেন্ড করে? ইসি আর ইভি ডিফারেন্সের উপর ডিপেন্ড করে, তাই তো? তাহলে ইসি যদি আলাদা হয় তাহলে তাদের গ্যাপ হলো ডেল ইসি, ইভি যদি আলাদা হয় তাদের গ্যাপ হলো ডেল ইভি, তাদের ডিফারেন্স হলো ডেল ইভি, ইজি যদি আলাদা হয় তাদের ডিফারেন্স হচ্ছে ডেল ইজি। কাজে এই তিনজনের মধ্যে সম্পর্কটা এরকম একটা রিলেশন দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। এটাকে বলা হয় অ্যান্ডারসন অ্যাফিনিটি রুল। In practice, the band discontinuities are found experimentally for particular semiconductor pairs. For example, যদি হয় গ্যালিয়াম আর্সেনাইড এবং অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, এটা খুব ইম্পর্টেন্ট, তোমার কতগুলো ডিভাইসের ক্ষেত্রে খুব লাগবে আমাদের সামনে। তো সেখানে দ্য ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ ডিফারেন্স ডেল ইজি বিটুইন দ্য ওয়াইডার ব্যান্ড গ্যাপ, এদের দুজনের মধ্যে যার ব্যান্ড গ্যাপ বেশি তাকে আমরা বলবো ওয়াইডার গ্যাপ, আর যার ব্যান্ড গ্যাপ কম তাকে বলবো ন্যারোয়ার। তো তিনটা নিয়ে যেটা তার ব্যান্ড গ্যাপ বেশি এই ক্ষেত্রে, আর গ্যালিয়াম আর্সেনাইড শুধু যদি দুজনে হয় তখন তার ব্যান্ড গ্যাপ কম। তো del EG between the two wider band gap and the narrow band gap is appointed approximately 2/3 in the conduction band। এখানে বলছে apportioned, মানে আনুপাতিক হারে ভাগ হয়েছে। ঠিক আছে? তাহলে এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 2/3 of the conduction band, 1/3 of the valence band for the heterojunction এর ক্ষেত্রে। এই জিনিসটা একটু ক্লিয়ার করি, পরের ছবিটা দিয়ে হয়তো ক্লিয়ার হবে। পরের পেজের ছবিটা কি তোমাদের পড়ানো হয়েছিল? হেটেরোজাংশন না স্যার। হয়নি? আচ্ছা, ঠিক আছে, কোন কোন সেমিস্টারে হয় আর কি, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, তো এখানে আমরা যে যে কোনো অ্যানালাইসিসে এসএসডি সময় যখন পড়ছিলাম, তখন প্রথমে আমরা যেটা ধরি যে দুজনে ইকুইলিব্রিয়ামে আছে, এরকম একটা কেসে যাই,
আবার ইকুইলিব্রিয়ামের মধ্যে আবার দুই ভাগ করা হয়। প্রথমে ধরা হয় তারা আইসোলেটেড আছে, আবার পরে ধরা হয় তাদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে, কন্ট্যাক্ট করে দিয়েছি, যুক্ত করে দিলাম। তাহলে আইসোলেটেডও থাকতে পারে, কন্ট্যাক্টেও থাকতে পারে। তাহলে আইসোলেটেড অবস্থায় উপরের এনার্জি লেভেলটা হচ্ছে ভ্যাকুয়াম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর 1, এই দুইটা সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর 2। তাহলে যখন তার আইসোলেটেড থাকছে, এখানে আমি বলে দিই শব্দটা আইসোলেটেড থাকছে, তখন ভ্যাকুয়াম গুলো এরকম রাখলো। এর প্রথমটার EC1 EF1 EV1, দ্বিতীয়টার EC2 EF2 EV2। প্রথমটার ফার্মি লেভেল হচ্ছে EF1, তার মানে প্রথমটা হচ্ছে কি টাইপের, পি টাইপের। দ্বিতীয়টার ফার্মি লেভেল হচ্ছে EF2, কন্ডাকশন ব্যান্ডের কাছে, তার মানে ওটা এন টাইপ। দুটো আলাদা সেমিকন্ডাক্টর তো এক নম্বর ঠিকই আছে, দ্বিতীয় জিনিসটাও ডিফারেন্স, সেটা হচ্ছে একজন পি টাইপ আর একজন এন টাইপ। কিভাবে বুঝলা? যে একজনের ফার্মি লেভেল ভ্যালেন্স ব্যান্ডের কাছে আর একজনের ফার্মি লেভেল কন্ডাকশন ব্যান্ডের কাছে। তাহলে এটা হলো এন টাইপ, ওটা হলো পি টাইপ। আর এখানে নিচে ভ্যালেন্স ব্যান্ডটা দেখানো হয়েছে। তাহলে ভ্যালেন্স ব্যান্ড দুটোর মধ্যে গ্যাপকে বলা হয়েছে ডেল ইভি, কন্ডাকশন ব্যান্ডেরটা ডেল ইসি। তারপর এখানে তোমার সেই যে অ্যাফিনিটি গুলো দেখানো হয়েছে। তাহলে এখানে আমি ডেল ইজি রিলেশনটা অ্যান্ডারসনের সেই ইয়েটা এখানে লিখছে, গ্যাপটা। কাজে তোমাদের একটু অনুরোধ করবো, এই যে তোমরা এই ছবিটা একটু আঁকো, খাতা কলম বের করো, বের করে দুটো সেমিকন্ডাক্টর বলো এবং তাদের ক্ষেত্রে এটা আইসোলেটেড অবস্থার কেসটা, ছবিটা আঁকো, এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা। 2 মিনিট। স্যার ছবি কি এটাই স্যার? হাতে এঁকো, ছবি টবি তুলে নিও না, কারণ হাতে আঁকলে মনে থাকে, রেকর্ডও থাকে একটা, মানে ইয়ার রেকর্ড, হার্ড কপির রেকর্ড থাকে। তাহলে আমি অল ড্রয়িংস ক্লিয়ার করে দিলাম। আইসোলেটেড এর ছবিটা আঁকা হয়েছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, কেউ যেন না স্যার বললো, কাজে আরো একটু সময় দিই। জি স্যার। থ্যাংক ইউ। এখন তাহলে প্রথম ছবিটা হচ্ছে তোমার বিফোর জয়েনিং, হ্যাঁ, তার মানে আইসোলেটেড অবস্থায়। তো আমরা বলছিলাম যে দ্বিতীয় ছবিটা তাহলে জয়েন করার পরে কি হবে। তো জয়েন করার পরে আমরা সাধারণত ধরি যে তারা ইকুইলিব্রিয়ামে আছে। আর তোমাদের মনে আছে ইকুইলিব্রিয়ামে থাকার শর্ত কি, ফার্মি লেভেল কি হয়? কনস্ট্যান্ট হচ্ছে, সেম লেভেল হচ্ছে। সেম লেভেলে থাকে। তাহলে এখন তাদের যখন যুক্ত করে দিলাম, সরি, তো যুক্ত করে দেওয়ার পরে আমি ব্যাখ্যাটাকে দেই। প্রথম জিনিস হচ্ছে তারা ইকুইলিব্রিয়ামে আছে, কাজেই এখানে আমি বলবো কি জয়েন্ট, হ্যাঁ, 1 নম্বর শর্ত হচ্ছে জয়েন্ট এবং ইকুইলিব্রিয়ামে, দুটো জিনিস, দুটো আলাদা আলাদা সেমিকন্ডাক্টরকে যুক্ত করেছো, যাদের ব্যান্ড গ্যাপ আলাদা, ইত্যাদি ইত্যাদি আলাদা, এবং তারা ইকুইলিব্রিয়ামে আছে। যুক্ত করার পরে এদের অ্যাক্রসে কোনো ভোল্টেজ দেওয়া হয় নাই, ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে প্রথম শর্ত হচ্ছে ফার্মি লেভেলটা, যে নীল কালি দিয়ে যেটা হচ্ছে, ফার্মি লেভেল সেম থাকবে। আচ্ছা, আর তুমি যদি ইন্ট্রিনসিক ফার্মি লেভেলটা, এখানে একটা ওরা দেখাইছে, ইন্ট্রিনসিক ফার্মি লেভেলটা প্রথম সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এখানে দেখানো হচ্ছে ইআই, ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের মাঝামাঝি। তো দ্বিতীয়টার ক্ষেত্রেও দেখানো হয়েছে। এটা কেন দেখানো হলো? কারণ দেখানো হলো এটা যদি না, এটা দেখানোর ফলে বোঝা যাচ্ছে যে ফার্মি লেভেলটা আসলে কোন দিকে আছে। কারণ তোমার অরিজিনাল সেমিকন্ডাক্টরটা ছিল এন টাইপ,
তো এন টাইপের ক্ষেত্রে ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের মানে ইন্ট্রিনসিকের ফার্মি লেভেলের উপরে থাকে, কন্ডাকশন ব্যান্ডের দিকে থাকে। এটাকে আইডেন্টিফাই করার জন্য এইভাবে ইআই দিয়েছে। আর বাম দিকেরটা তো ভ্যালেন্স ব্যান্ডের কাছে পি টাইপ। আচ্ছা, তো তাহলে এই জায়গাটা তোমার হচ্ছে মনে রাখতে হবে, এই জায়গাটা হচ্ছে ইন্টারেস্টিং। এখানে একটা চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জটা কেন হয়েছে? কেন হয়েছে এই জায়গাটায় চেঞ্জটা? হ্যাঁ, এখানে পর্যন্ত এইটা কারণ হচ্ছে ডেল ইসি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হেয়ার। যদি এটা হেটেরো জাংশন না হতো, যদি হোমো জাংশন হতো, তাহলে আমি তো হোমো জাংশন হতো যদি, তাহলে ডেল ইসি কি হতো বলো? স্যার জিরো হতো স্যার। জিরো হতো, রাইট। তাহলে যদি জিরো হতো তাহলে এই পয়েন্ট এই পয়েন্ট মিলে যেত, ঠিক আছে? তো তার মানে জিনিসটা কি হতো, এরকম হয়ে নেমে এদিকে চলে যেত। কারণ আমরা আগেও পড়ছি এরকম, এরকম হয়ে নেমে এরকম চলে যাচ্ছি। কারণ তো আমরা পিএন জাংশন যখন পড়ছিলাম সেম জাংশন, তখন এইভাবেই দেখেছি। তার মানে কি জিনিসটা কন্টিনিউয়াস হতো, ইসি এইভাবে চলে যেত। তো সেই জিনিসটা এখন আর হবে না, এখন ডেল ইসির কারণে এখানে একটা ইয়া হবে, কি বলবো, ট্রানজিশন হবে, কন্টিনিউয়াস হবে না। এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে ডেল ইভি একটা আছে। তো ডেল ইভি যেহেতু আছে, তো ডেল ইভিটাও তোমার ইয়ার ক্ষেত্রে, হোমো জাংশনের ক্ষেত্রে জিরো হতো। তো ডেল ইভি জিরো হলে এই জায়গাটার ভ্যারিয়েশনটা কি হতো, এই ইভি যদি ধরো, তাহলে ইভির ক্ষেত্রেও ডেল ইভি যদি জিরো হতো, তাহলে এখানে আমরা কি করতাম, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে গ্যাপ থাকতো না, তাহলে এই পয়েন্টটা এখানে থাকতো, মানে এই বরাবর তোমার, মানে এই যে কি বলে, ডেল ইভি বলে কিছু থাকতো না, তার ফলে তোমার ভ্যারিয়েশনটা এরকম হতো। ঠিক আছে, কাজে এই জায়গাটা একটা ডিসকন্টিনিউটি দেখানো হয়েছে, দুই জায়গায় দুই রকম ভাবে দেখানো হয়েছে ডিসকন্টিনিউটি। এখানে দেখানো হয়েছে যে এটা এই নিচের দিকে চেঞ্জটা হয়েছে, এখানে ডেরিভেটিভ উল্টা দিকে হয়েছে, এভাবে দেখানো হয়েছে। এটা হলো এক নম্বর জিনিস। আর আরেকটা টার্ম তোমরা ইকুইলিব্রিয়ামে যখন পড়ছো, পিএন জাংশন, পিএন জাংশন যখন পড়ছো, হোমো জাংশনে যখন পড়ছো, তখন ইকুইলিব্রিয়াম বলা মানে তোমরা এখানে ভোল্টেজ জিরো ধরছিলা। তো ভোল্টেজ জিরো ধরার পরেও, সরি এখানে এটা তো বেশি হয়ে গেল, এটা ইরেজ করতে হবে। হ্যাঁ, ভোল্টেজ জিরো ধরার পরেও এখানে একটা জিনিস হয়েছিল, যে এখানে কিছু পি থেকে এন এ হোল ট্রান্সফার হবে, এন থেকে পি তে ইলেকট্রন ট্রান্সফার হবে, রেখে আসবে আয়ন, তারা স্পেস চার্জ রিজিয়ন তৈরি করবে। তার ফলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যেটাকে বলা হয় বিল্ট ইন ফিল্ড। তার ফলে একটা পটেনশিয়াল গ্যাপ তৈরি হবে, যেখানে ফিল্ড থাকে সেখানে তোমার জানো পটেনশিয়াল ইয়া হয়, চেঞ্জ হয়। তাহলে এখানে থাকবে ভিপি, এখানে থাকবে ভিএন, তাহলে এই দুটোর মধ্যে গ্যাপটাকে আমরা বলি কিউভি নট, যেটাকে একটা টার্ম বলা হয়েছিল কন্টাক্ট পটেনশিয়াল। তাহলে ইকুইলিব্রিয়ামে এই সব কিছু জিনিস হোমো জাংশনেও থাকবে, হেটেরোতেও থাকবে, কিন্তু ডিফারেন্সটা হবে যে এখানে যে কন্টিনিউটি থাকবে না এই জায়গাটায়। তো কাজেই তোমার এই যে কিউভি নট এখানেও একটা থাকবে। কিউভি নটটা এরা দেখিয়েছে যে এই কিউভি নটটা তোমার প্রথম সেমিকন্ডাক্টরের জন্য ওরা বলতে চাচ্ছে যে কিউভি, মানে কিউভি নটকে দুই ভাগ করতেছে, একটা হচ্ছে কিউভি ওয়ান এর জন্য, আর একটা হচ্ছে কিউভি 02 এর জন্য। এরকম দুটো থাকবে। তোমার এই যে আমি যে ছবিটা আঁকলাম ভিপি ভিএন, এটার সাথে কিন্তু এই রিলেশনটা ছিল, এই এদিকে ছিল ভিপি ভিএন, আর ঠিক সিমিলারলি ইলেকট্রিক ফিল্ড এনার্জির জন্য ছিল উপরেরটা। তো আমি উপরেরটা আঁকছিলাম। এখন ভিপি ভিএন যদি যে এরকম হয়, তাহলে উপরেরটা যদি এরকম হয়, তাহলে এই জিনিসটা ছিল আগে। এখন এখানেই তো জিনিস, এই জিনিসটা তাহলে উপরেরটাও যদি কন্টিনিউয়াস না হয়, তাহলে এটাও আর কন্টিনিউয়াস থাকবে না, এখানেও একটা ডিসকন্টিনিউটি তৈরি হবে। তো সেই ডিসকন্টিনিউটির কারণে ভিপি ভিএন এর ডিফারেন্সটাই ছিল তোমার কিউভি নট। তাহলে কিউভি নটকেও আমরা দুই ভাগ করে ফেলবো, একটা কিউভি 01 আর একটা কিউভি 02। ঠিক আছে, তাহলে কিউভি 01টা হবে এইটার জন্য, ওইটার জন্য, তাহলে এই দুটো মিলে টোটালটা আসবে কিউভি নট, এই গ্যাপটা, এটা হচ্ছে টোটালটা কিউভি নট ছিল। ঠিক আছে, ও ভিপি ভিএন এর ওখানে কিউ নাই, এটা আমি ভুল বলছি, ওখানে ছিল শুধু ভি নট। ভিপি ভিএন এর গ্যাপটা হচ্ছে ভি নট, কিন্তু যখন আমরা ইলেকট্রিক ফিল্ডে যাই তখন কিউ দিয়ে গুণ হয়।
তাহলে সরি এনার্জিতে যাই তখন কিউভি তে গুণ হয়। তাহলে কিউভি নটটা হচ্ছে এটা, কিন্তু সেই কিউভি নটের এখন দুটো পার্ট থাকবে, একটা কিউভি 01, একটা কিউভি 02, প্লাস এই দুজনের কন্ডাকশন ব্যান্ডের ডিফারেন্সের জন্য একটা ডেলিসি থাকবে। তাহলে ইকুইলিব্রিয়াম হওয়ার পরে কি কি জিনিস হবে, একটা হচ্ছে ফার্মি লেভেল সেম থাকবে, আর একটা হচ্ছে যে কন্টাক্ট পটেনশিয়াল থাকবে, তার দুটো পার্ট থাকবে। আর হেটারো জাংশন হওয়ার কারণে ডেল ইসি ডেল ভি এই ব্যাপারগুলো তো আছে। তাহলে একটু এখানে আমি আবার 2 মিনিট সময় দিলাম, ছবিটা এঁকে ফেলো। এটা হচ্ছে দুইজনে যখন জয়েন করছে, ব্যান্ড ডিসকন্টিনিউটিস এন্ড ব্যান্ড বেন্ডিং এট ইকুইলিব্রিয়াম। এটা লিখতে পারো, না লিখতে পারো, নিচের কথাটা জয়েন ওটা লেখো, তার ফলে এই ছবি। আর লাল কালি দিয়ে যেগুলো আঁকছে ওগুলো দরকার মনে হলে ওগুলো আঁকতে পারো। 2 মিনিট। হয়েছে আঁকা? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি এটা ডিলিট করি। আচ্ছা, তাহলে এখানে দুটো জিনিস ইন্টারেস্টিং থাকলো, একটা হচ্ছে তোমার হেটেরো জাংশনটা কি, এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের কি ইফেক্ট হয়, এবং তারপরে আমরা তোমার আরেকটা হচ্ছে যে অ্যান্ডারসন অ্যাফিনিটি রুল বললাম। আচ্ছা, তো এখানে যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা কিভাবে আঁকছে না আঁকছে এগুলোর বর্ণনা আছে। আমি তো মোটামুটি ব্যাখ্যা করেই দিলাম যে ফার্মি লেভেল সেম থাকবে, ডেলিসির জন্য কি হবে। আচ্ছা, তো এখানে একটা প্রসিডিওর আছে। প্রসিডিওরটা আসলে যেহেতু আমরা সাবজেক্টের মধ্যে যাব, প্রথম হেটেরো জাংশন কিভাবে ব্যান্ড ডায়াগ্রাম আঁকবো সেটা এখানে তোমরা দেখে নিতে পারো। এটা মুখস্থ করার কিছু আছে বলে মনে হয় না এখন। ঠিক আছে, এটা তোমরা জাস্ট, আমি তো সবই মোটামুটি বলে দিচ্ছি, ওগুলোই এখানে বলা আছে। তারপর একটা অঙ্ক আছে, অঙ্ক দরকার হলে পরে করা যাবে।
আচ্ছা, তো এখন আমি ইয়েতে চলে যাব, ব্রেনানের বইতে। আচ্ছা, তো যেহেতু এটা আমাদের টেক্সট হিসেবে ধরতেছি, তো এটা চ্যাপ্টারটা হচ্ছে, তোমরা যদি দেখো এটা হচ্ছে ব্রেনানের চ্যাপ্টার 2, সেমিকন্ডাক্টর হেটারোস্ট্রাকচারস। তো প্রথমে এখানে কিছু ইন্ট্রোডাকশন কথাবার্তা আছে, তারপর ফরমেশন অফ হেটারোস্ট্রাকচারস, placing two dissimilar semiconductor materials into contact forms a semiconductor heterostructure. Typically, a different semiconductor material is grown on top of another semiconductor using one of the several epitaxial growth techniques. কাজে তোমাদের মনে আছে আমি গ্রোথ কোন একদিন রিভিউ করেছিলাম, সেখানে তোমরা এটা এসএসডি তেও পড়ছো, যে নিচে থাকে সাবস্ট্রেট, উপরে একটা এপিটেক্সিয়াল লেয়ার ফর্ম করা হবে। তাহলে এর নিচেরটা সাবস্ট্রেট, উপরটা এপিটেক্সিয়াল লেয়ার। এইভাবেই কিন্তু আসলে টপ ডাউন এভাবে তোমরা হেটারোস্ট্রাকচারটাকে চিন্তা করতে পারো। তো since the two constituent semiconductor within the heterostructures are of different types, many of their properties are distinctly different. ঠিক আছে, তো এগুলো তো একটু আগে বললাম, ইসিটিসি অনেক কিছু বলা হলো, ব্যান্ড গ্যাপ বলা হলো, অ্যাফিনিটি বলা হলো, ওয়ার্ক ফাংশন বলা হলো। The most important properties that influence the behavior of heterostructure are the material ল্যাটিস কনস্ট্যান্ট। এই কথাটা বলা হয় না, সেটা হচ্ছে ল্যাটিস কনস্ট্যান্টের ব্যাপার। কিন্তু আমরা কিন্তু এপিটেক্সিয়াল গ্রোথের একটা শর্ত জানি, যে এপিটেক্সিয়াল গ্রোথের শর্ত হচ্ছে ল্যাটিস ম্যাচিং হতে হবে। ল্যাটিস প্যারামিটারটা কি, এটা তো নিশ্চয়ই তোমাদের মনে আছে। ল্যাটিস প্যারামিটার হচ্ছে যে অ্যাটম গুলা পিরিয়ডিক্যালি সাজানো আছে, তার মধ্যে সবচেয়ে ছোট যে সাইজটার স্ট্রাকচার দেখে আমরা পুরো ক্রিস্টাল স্ট্রাকচার সম্পর্কে জানতে পারি, সেই স্ট্রাকচারটাকে বলা হয়, 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটাকে বলা হয় ইউনিট সেল। সেই ইউনিট সেলের 3টা দিকে যে প্যারামিটার গুলো, সেটাই হচ্ছে ল্যাটিস প্যারামিটারস, এ বি সি। তো কিউবিক হলে এ বি সি তিনটে সমান হবে। তো এই প্যারামিটার গুলো ম্যাচ করতে হবে, নিচের এপিটেক্সিয়াল লেয়ারেও যা এবিসি থাকবে, উপরের লেয়ারেও যেন সিমিলার কাছাকাছি থাকে, না হলে তোমার ল্যাটিস মিসম্যাচ হলে এপিটেক্সিয়াল গ্রোথে একটু ডিফিকাল্টিস হয়। আচ্ছা, তাহলে আমরা পরের পৃষ্ঠায় যাই। তাহলে একটা গেল তোমার ল্যাটিস কনস্ট্যান্টটা, ওই স্ট্রিটম্যানের বইতে ছিল না। স্ট্রিটম্যানের বইতে এটা ডিফারেন্ট হবে এই কথাটা ছিল না, বা সেম হবে সেই কথাটাও ছিল না, কিন্তু এরা এটাকে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার ধরে জানালো। আর ব্যান্ড গ্যাপ, তারপরে অ্যাফিনিটি, তারপর ওয়ার্ক ফাংশন, এগুলো তো আছেই। আরেকটা জিনিস এখানে নতুন আসলো, সেটা হচ্ছে ডোপিং কনসেন্ট্রেশন। ডোপিং কনসেন্ট্রেশনও ইম্পর্টেন্ট হবে, কারণ তোমার পিআরএন এর এখানে একটা ব্যাপার আছে, তাই না? তাহলে পিআরএন এর ব্যাপার যদি ধরো, তাহলে পি টাইপ এন টাইপের মধ্যে কোন কতটুকু ডোপিং করতেছো, ডোনর কতটুকু দিচ্ছ, ইম্পিউরিটি কতটুকু দিচ্ছ, তারপর ডোপিং কনসেন্ট্রেশন ডিফারেন্ট হবে। তারপরে কিন্তু তোমার ফার্মি লেভেলের পজিশন কত উপরে উঠবে, নামবে, কত দূর যাবে, এগুলো অনেক কিছু ডিপেন্ড করবে আর কি। তো তাহলে 5টা জিনিস মোটামুটি মাথায় আসলো, তাই না? একটা ল্যাটিস কনস্ট্যান্ট, একটা ব্যান্ড গ্যাপ, একটা ডোপিং কনসেন্ট্রেশন, একটা অ্যাফিনিটি, আর একটা ওয়ার্ক ফাংশন। আচ্ছা, তো ফর সিম্পলিসিটি লেট আস রেফার টু দ্য টু ম্যাটেরিয়ালস ফর্মিং দ্য হেটারোস্ট্রাকচারস অফ ম্যাটেরিয়াল 1 and 2, ব্যান্ড গ্যাপ এটা মানে আমরা স্ট্রিটম্যানে যা বললাম ওগুলাই। তো সেটার ক্ষেত্রে যে ডেল ইজি এটা সমান হবে, এটা বলা হয়েছে, এবং ওই স্ট্রিটম্যানের ভাষাটাই বলছে যে গ্যালিয়াম আর্সেনাইড গ্যালিয়াম আর্সেনাইড মেটাল সিস্টেম, এরকম একটা উদাহরণ দিচ্ছে। তো এখানে একটা জিনিস বলছে, এই জিনিসটা তোমরা একটা নোট ডাউন করো, সেটা হচ্ছে টাইপস, TYPES, টাইপস অফ, বা তুমি এটাকে ক্লাসিফিকেশনও বলতে পারো, ক্লাসেস অফ হেটারোজাংশনস। ক্লাসিফিকেশন অফ হেটারোজাংশন, এখানে 3টা টাইপ বলা হয়েছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তাহলে হেডিং দাও ক্লাসিফিকেশন অফ হেটারোস্ট্রাকচারস, টাইপ 1, তারপর টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3। টাইপ 1 এর কথাটা এখানে বলা হয়েছে, টাইপ 2 এর কথাটা এখানে বলা হয়েছে, টাইপ 3 এর কথাটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে ভাষায় বলা হয়েছে, পরের পৃষ্ঠায় ছবি দিয়ে বলা হয়েছে। কাজে তোমরা নোট ডাউনটা করো এইভাবে, যে টাইপ 1 লিখে তার পাশে একটা জায়গা রাখো যেখানে এই মেইন পয়েন্টটা লিখবে এখন, আর ডান দিকে একটু ফাঁকা রাখো যেখানে ছবিটা আঁকবে একটু পরে। এরকম, মানে আমি বলতে চাচ্ছি এরকম একটা ইয়ে করো, টেবিল বানাও, যেখানে এখানে হবে টাইপ 1, তারপর এখানে হবে তার বৈশিষ্ট্যটা লিখবা, টাইপ 2 তার বৈশিষ্ট্য লিখবা, টাইপ 3 বৈশিষ্ট্য লিখবা, আর এখানে ছবির জন্য জায়গা রাখো, পরের পৃষ্ঠায় আছে ছবি।
আচ্ছা, সো টাইপ 1 হচ্ছে heterostructure. The sum of the conduction band and valence band discontinuities is equal to the energy gap difference. তাহলে আমরা শুধু এই ইকুয়েশনটা লিখলেই হবে। টাইপ 1 হেটেরোস্ট্রাকচার, যেটা তোমরা স্ট্রিটম্যানের বইতে জেনারেলি বলে দিছে, সেটা হচ্ছে টাইপ 1 এর ক্ষেত্রে ডেল ইজি, ডেল ইসি আর ডেল ইভির সমান হবে, অ্যান্ডারসন রুলের টাইপের যেটা। আর টাইপ 2 এর ক্ষেত্রে বলা হয়েছে ইজ অ্যারেঞ্জ সাচ দ্যাট ডিসকন্টিনিউটিস হ্যাভ ডিফারেন্ট সাইন্স। তাহলে মেইন পয়েন্ট হচ্ছে discontinuities have different signs. The band gap discontinuity in this case is given as the difference between the conduction band and valence band age discontinuities. এবং এটার উদাহরণও দিচ্ছে, অ্যালুমিনিয়াম 0.48%, ইন্ডিয়াম 52%, এরকম। তাহলে 3টা পয়েন্ট এখানে লিখতে হবে টাইপ 2 এর ক্ষেত্রে, এই জায়গাটায় 3টা পয়েন্ট লিখবা। such are arranged such that discontinuities have different sign. 2 নম্বর লেখো কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ড এজ হ্যাজ ডিসকন্টিনিউটি। 3 নম্বর লেখো উদাহরণটা। আর টাইপ 3 এর ক্ষেত্রে বলা হয়েছে the band structure is such that top of the valence band is of one material lies above the conduction band minimum of the other material. কাজে প্রথমে টাইপ 2 টা লেখো, তারপর টাইপ 3 টা বলতেছি। টাইপ 1 আর টাইপ 2 টা লিখে ফেলো। দুই নম্বরটা লেখা হয়েছে 3টা পয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা 1 আর 2 ক্লিয়ার করলাম। এখন 3 নম্বরটা কি বলছে একটু দেখি। 3 নম্বর বলছে the band structure is such that top of the valence band in one material lies above the conduction band minimum of the other material. এটা খুবই ইন্টারেস্টিং। একজনের ভ্যালেন্স ব্যান্ড আরেকজনের কন্ডাকশন ব্যান্ডের উপরে চলে যাবে, এরকম সিচুয়েশন, সেটাকে বলা হয় টাইপ 3 হেটেরোস্ট্রাকচার। তাহলে সেটা হচ্ছে তোমার একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে এটার উদাহরণ গ্যালিয়াম অ্যান্টিমনি আর ইন্ডিয়াম এএস। এই 3টা পয়েন্ট লেখো। তাহলে 3টা যদি হয়ে থাকে তাহলে ডান দিকে যেখানে ফাঁকা রাখছিলে, এখন আমি ছবিগুলোতে যাব। বুঝছে লেখায় 2টা পয়েন্ট। থ্যাংক ইউ। তাহলে আমরা ইয়াতে চলে যাই, ছবিগুলা। তাহলে প্রথমটা হচ্ছে টাইপ 1, দ্বিতীয়টা হলো টাইপ 2,
তারপর শেষেরটা হলো টাইপ 3। তাহলে এটা হলো 1 1 যেখানে লিখছিল ডাইনে ফাঁকা রাখছিল তার পাশে ছবিটা আঁকো, 2 এর পাশে ছবিটা আঁকো, 3 এর পাশে এখন মনে হয় জায়গা হবে না, এই দুটো আগে শেষ করো। প্রথমটা দেখো, ডেল ইসি যেদিকে ডেল ইভি এরকম ভাবে দেখানো হয়েছে, তাহলে তোমার অ্যান্ডারসন রুল যেটা বলে যে দুজনের ব্যান্ড গ্যাপের ডিফারেন্সের সাথে রিলেশনটা কি হচ্ছে, ওই যে ইকুয়েশনটা যেটা লিখছো ওখানে ওইটার সাথে রিলেশন হবে। তো আমাদের যে সেমিকন্ডাক্টর নিয়ে মেইনলি এইচভিটি বা এইচএফইটি নিয়ে যাব, টাইপ 1 টাইপেরই কিছুটা। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো ডিফারেন্সটা, প্রথম ক্ষেত্রে জিনিসটা হচ্ছে এরকম, আর দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এরকম, ঠিক আছে? তো নেচারটা বুঝতে পারতেছো যে প্রথমটার ক্ষেত্রে ইসির চেয়ে প্রথম ম্যাটেরিয়ালের ইসি দ্বিতীয় ম্যাটেরিয়ালের ইসির চেয়ে বেশি, কিন্তু ইভি আবার প্রথম ম্যাটেরিয়ালের কম। আর দ্বিতীয় টাইপটায় দুই ক্ষেত্রেই ইসি বেশি, এই ইসি এভি দুটার ক্ষেত্রে প্রথম ম্যাটেরিয়ালেরটা বেশি। এটা হচ্ছে তোমার দুটো টাইপের ছবি। আমি মনে করি আঁকা হইলে টাইপ 3 তে যেটা হবে সেটা হচ্ছে তোমার ইসিটা এখানে দেখানো হয়েছে, ইভিটাও দেখানো হয়েছে, কিন্তু ওই যে ওরা বলছিল যে ইনার ইসি ওনার ইভির চেয়েও কম, দ্বিতীয়টার ইসি ইভির চেয়ে ওটার ইসি চেয়েও কম, এখানেই তোমার ডিফারেন্সটা দেয়। তাহলে জিনিসটা প্রথমটা তো ছিল এরকম, দ্বিতীয়টা ছিল এরকম এরকম, কিন্তু তৃতীয়টাকে আমরা কি বলবো, এটা এরকম নেমে গেছে, কিন্তু এদিক থেকে আবার এটা নেমে গেছে, এরকম একটা জিনিস। এবং উদাহরণগুলা সহ একটু মনে হয়। আরটা কি EC2 লেস দেন EV1 এরকম? রাইট রাইট রাইট, এটা কিন্তু বর্ণনার মধ্যে বলে দিছিল। আঁকা হয়ে থাকলে বলো। হয়েছে আঁকা? আচ্ছা, তাহলে আমি যেটা করবো এখন সেটা হচ্ছে আগের পেজে আবার একটু যাব, শেষে একটা অংশ ছিল, সেটা হচ্ছে one of the most important heterostructures is that found between gallium arsenide and aluminium arsenide or its related ternary atom, type 1 যেটা, as mentioned above forms a type 1 heterostructure. The energy band of gallium arsenide 300 ডিগ্রি কেলভিন হচ্ছে 1.42 ইলেকট্রন ভোল্ট, আর ওই তিনজন মিলায় যেটা সেটা হচ্ছে ওই এক্স এর সাথে ডিপেন্ডেন্ট হবে ব্যান্ড গ্যাপটা। তার মানে তুমি যদি অ্যালুমিনিয়াম এক্স যদি ধরো 0.45, তাহলে এটা হবে
0.45 দিয়ে গুণ হবে, গুণ হলে একটা ব্যান্ড গ্যাপ পাবো। আবার যদি তোমার এটা যদি 0.3 হয়, মানে 0.45 এর চেয়ে কম হতে হয়, 0.3 হলে এটা একটা ভ্যালু আসবে। তো তোমাদের একটু ক্যালকুলেশন করতে বলি। তো ধরো এটা 0.3 ধরছো, তাহলে এটার ভ্যালু কত হবে? 3 7 21, 2 3 4 12 আর 2 14, 4 হাতে আছে 1, 3 12 36 আর 1 37, তাই তো? আর যেহেতু আমরা 0.3 দিয়ে গুণ দিছি, তাহলে এটা দশমিকটা কোন জায়গায় বসবে? এখানে বসবে, তাই না? তাহলে বসলে এটা 0.37 পরিমাণ বাড়বে। তাহলে এটা বাড়লে 1.42 আর 0.37 বাড়লে 1.8 এর কাছে 79 এর মতো হবে মনে হয়। এটা হবে তার ব্যান্ড গ্যাপ যখন 30% থাকবে। তাহলে 1.79 আর অরিজিনালটার হচ্ছে 1.42। তাহলে হোয়াইট ব্যান্ড গ্যাপ কোনটা? টার্নারিটা না 7-9? 79? তো এটা হচ্ছে কোনটা? এই যে টার্নারি যেটা, সেটা। তাহলে এক্ষেত্রে তাই। আবার যদি আমি এটাকে 0.45 ধরি, তাহলে এটা আরো বাড়বে, ঠিক আছে? তাহলে 1.42 চেয়ে সবসময় বেশি থাকবে, তাই না? এরকম একটা অবস্থা। তাহলে এইভাবে আমরা কৃত্রিম ভাবে হোয়াইটের ইয়েটা তৈরি করতে পারতেছি, মানে দুজনের মধ্যে একজনকে ওয়াইডার রাখতে পারতেছি। তো এটা একটা উদাহরণ। তাহলে আমরা যদি এর পরের পৃষ্ঠায় যাই। স্যার এক্সটা কি স্যার ডোপিং এর কিছু জাতীয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোপিং এর কনসেপ্ট। এক্সটা হচ্ছে তোমার যে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, এটা তো তুমি গ্যালিয়াম আর্সেনাইড কিরকম জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার, তো জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারটা কিরকম? এরকম তোমার এই যে ইউনিট সেলটা এরকম না, এফসিসি টাইপের তো, এবং কিউবিক। এফসিসি কিউবিক হলে তোমার এখানে তোমার এ ম্যাটেরিয়াল থাকবে, পাশেরটা থাকবে বি, আবার এখানে এ, এখানে বি। তো মনে করো এই এ গুলা হচ্ছে তোমার এস, ঠিক আছে? এ গুলাকে আমরা বদলাবো না, এ যা আছে তাই থাকবে। বি গুলাকে আমরা চেঞ্জ করব। অরিজিনাল ম্যাটেরিয়ালে বি ছিল তোমার গ্যালিয়াম, গ্যালিয়াম ছিল যতগুলা এস, যদি 10,000টা এস থাকে 10,000টাই গ্যালিয়াম পয়েন্ট ছিল। কিন্তু এখন আমরা কি করছি, ধরো 30% অ্যালুমিনিয়াম দিয়ে দিচ্ছি, তাহলে 10,000টার মধ্যে 3,000টা এখন গ্যালিয়ামের জায়গায় অ্যালুমিনিয়াম বসবে, আর বাকি 7,000 জায়গায় গ্যালিয়াম আগের মতোই থাকবে। তখন এই ম্যাটেরিয়ালটা হবে অ্যালুমিনিয়াম 0.3, গ্যালিয়াম 0.7 আর এস। বুঝা গেছে? হ্যাঁ জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, টাইম তো শেষ। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে তাহলে বাকিটা করব। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা মনে হয় বাকি ছিল, একটু লেটে আসছে। আচ্ছা ঠিক আছে, বলো রোল নাম্বারটা। স্যার রিয়াদ 123। হ্যাঁ, আপনি দেরি করেন কেন? স্যার 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 72 স্যার। 72, হ্যাঁ, দেরি করেন কেন আপনারা? হ্যাঁ, বলেন। আর স্যার স্যার নেটের 80 প্রবলেম হচ্ছিল। 80ও আসছো, ঠিক আছে, তাহলে অল প্রেজেন্ট। থ্যাংক ইউ। জি স্যার। ঠিক আছে তাহলে।